হ্যাঁ, নিশ্চয়ই আসিফ ভাই, এটা তো খুবই একটা মজার জিনিস। হ্যাঁ, তা ব্যাপারটা যদি এরকম সত্যি হতো যে কালো জাদু, বান মারা এরকম জিনিসগুলো যদি সত্যি কাজ করতো, তাহলে ফ্রান্সের কাছ থেকে ইন্ডিয়া বা পাকিস্তান এরা কেউ ওই ইয়েগুলো কিনতো না, জিনিসপত্র যে যা কিছু তারা হাতিয়ার যা কিনে সেই সমস্ত কিনতো না। তারা কি করতো, তারা বরং হচ্ছে মানে মানে কিছু। মানে হ্যাঁ, মানে তো এক আসিফ একটা ভাই, এক একটা বিমান টিমান, এক একটা ক্ষেপণাস্ত্র তো বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করতে হয়, তাই না? বিলিয়ন ডলারের অবশ্যই, এক একটা সাবমেরিন অবশ্যই। সাবমেরিন টাবমেরিন। কিন্তু মনে করেন 500 টাকা যদি চিপার একটা হুজুরে দিয়ে যদি বান মারা যায়, তাহলে হুদাই কেন এই বিলিয়ন ডলার খরচ করতে হবে ভাই? আমাদের গুলিস্তানে এত হুজুর আছে, বা ভারতে মনে করেন এত বাবা আছে, চিপায় চাপায় রাস্তাঘাটে এত বাবা আছে, এরা তো 500 টাকা দিলেন বাপ বাপ করে বানটা মেরে দিবে, তাই না? নিশ্চয়ই। আর তখন ইয়েকে মানে আমাদের ট্রাম্পকে আর পায় কে? হ্যাঁ, ট্রাম্প বলুন বা যেই বলুন, পুতিন, ট্রাম্প এরা যে আছে, হ্যাঁ, তারা তো মানে বাপ বাপ করে পালিয়ে যাবে। তাদেরকে বান মারলে তারা, তার কে থাকবে? তারা থাকবে না। তার মানে ধরুন আমেরিকাকে মানে পদানত করা সেটা তো কোনো ব্যাপারই না। ইন্ডিয়া, পাকিস্তান বা বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু কোনো ব্যাপারই নেই। এখানে যেরকম গুরু বা ধর্মগুরু বা যেরকম যেরকম কিছু আছেন আর কি, যারা হচ্ছে বান মারতে পারে, কালো জাদু করতে পারে, এগুলো তো তাদের কাছে কোনো ব্যাপারই না, খুব সহজ জিনিস। কিন্তু সেরকম আচ্ছা কি ঠিক আমরা আছে, কোনদিন আমি একটু অ্যাড করব। হ্যাঁ, নিশ্চয়ই শুনি। যে আসলে আমি নিজের চোখে দেখেছি কিছু ঘটনা, যা মানে আমি না একজন না, লোককে ওইটাতে আমরা দেখেছি। পরে আসতেছি, ওইটাতে আমরা পরে আসতেছি। আগে ইনিশিয়াল আলোচনাটা হয়ে নেক, যে তারপর আপনার যে অভিজ্ঞতা এই আমরা বিষয়, এই শুনবো। বিষয়টাই মানে এই না আধ্যাত্মিক না বিষয়টাই আর কি। না না, আপনার অভিজ্ঞতা আমরা একটু পরে শুনবো ভাই। আপনি যেটা আচ্ছা দেখেছেন আচ্ছা, সেটা ঠিক আমরা আছে। একটু পরে শুনবো, এবং সেটা নিয়ে অ্যানালাইসিস পরে আসতেছে। আগে বানমারা বা কালো জাদুরটা নিয়ে ইনিশিয়াল আলোচনাটা হয়ে নেক। হ্যাঁ, অমিত ভাই যেটা বলছিলেন শেষ করেন আপনি। হ্যাঁ, নিশ্চয়ই। তা এই বান মারা ব্যাপারটা তাহলে এরকম যদি হতো, তাহলে কি মানে এত কি মানে অস্ত্র শস্ত্র সজ্জা বা ধরুন হচ্ছে এই অ্যাটম বোম তৈরি করা এই সমস্ত কি এরকম কি ইয়ে হতো, প্রয়োজন হতো? প্রয়োজন হতো না। যদি ধরুন এরকম কি একটা, এই যে এই আমার ছেলেকে একটা ইয়ে কিনে দিয়েছি, খেলনা কিনে দিয়েছি রিসেন্টলি, স্কটল্যান্ড ইয়ার্ড বলে। তো সেই স্কটল্যান্ড ইয়ার্ড খেলাটা, সেখানে হচ্ছে খুব বুদ্ধি খাটিয়ে আর কি একটা চোরকে ধরতে হয়। তা অনেকেই হয়তো খেলেছেন। তাই এই স্কটল্যান্ড ইয়ার্ড এর যেখান থেকে এসেছে নামটা, সেরকম একটা ইয়ের কি দরকার হতো, একটা ওরকম ডিটেকটিভ একটা সংস্থার কি দরকার হতো, সেখানে বসে, ঘরে বসেই সবাই হচ্ছে ওই ক্লিয়ার ভয়েন্স বা ধরুন হচ্ছে এরকম এই জাদুটোনা বা এরকম হচ্ছে করে করে ওরকম এই ট্যারো রিডিং এরকম করে এই লোকজনের খবর বের করে নিত। এই ধরুন নেতাজির অন্তর্ধান রহস্য এই নিয়ে এত কন্ট্রোভার্সি থাকার জায়গায় আমরা কি করতাম, আমরা হচ্ছে হঠাৎ করে একটা ওই প্ল্যান সেট করতাম, প্ল্যান সেট করেই ডেকে নিতাম, হ্যাঁ নেতাজি আপনার কি হয়েছিল আমাদেরকে একটু যদি বলেন, বা লাল বাহাদুর শাস্ত্রীর সাথে কি হলো, বা হোমি জাহাঙ্গীর ভাবার সাথে কি হলো, এই ধরনের ঘটনাগুলো খুব ইজিলি আমরা এই জিনিসগুলো জেনে যেতাম। বা ধরুন যদি এরকম হয় যে কাউকে জিনে ধরেছে, তার যেরকম যে শক্তি যেরকম আমরা দেখি, এটা যদি সত্যিই হতো, মানে এরকম যদি সত্যিই হতো, তাহলে আমরা তাদেরকে কি করতে পারি, তাদেরকে একটা ওই যে বড় বড় যে বাঁধগুলো তৈরি হয়, যে বা ধরুন যে সমস্ত ব্রিজ গুলো তৈরি হয়, সেইখানে গিয়ে আমরা তাদেরকে ব্যবহার করতে পারি যে হ্যাঁ ভাই, দুটো বাঁধ বানিয়ে দিত, আমাদের এত পয়সা টয়সা খরচ না করে, এই ক্রেনের বা ধরুন এই সমস্ত খরচ না করে এই দুটো বাঁধ বানিয়ে দিত। এরকম কি আমরা দেখি না? এরকম আমরা কোনো কিছু দেখি না। তাই যদি আমরা কখনো কখনো আমরা দেখি যে কেউ এরকম বলে যে আহ যে তা সে অনেক কিছু জানে, মানে ধরুন কে চুরি করেছে, তো সেই কে চোর সেটা ধরে ফেলবে। তো এরকম এরকম ঘটনা আমরা দেখি। সেখানেও তাহলে তাদের কি ব্যবহার করলেই ভালো, সেখানে ওই শার্লক হোমসের মতন ডিটেকটিভস বা ধরুন ব্যোমকেশ বক্সীর মতন ডিটেকটিভ বা ধরুন একটা স্কটল্যান্ড ইয়ার্ডের মতন ডিটেকটিভ সংস্থার কোনো দরকার আছে? না, কোনো দরকার নেই। অমিত ভাই ধরেন আচ্ছা। যে যে এখন এখন ইউরোপ আমেরিকার গাড়িগুলাতে অটো পাইলট ইনস্টল করা হচ্ছে। হ্যাঁ, যে হ্যাঁ, গাড়িতে উঠে বসে পড়বো, তখন গাড়িকে বলবো যে তুমি ওই জায়গাতে যাও। গাড়ি নিজেই সুন্দর ট্রাফিক সিগন্যাল টিগন্যাল মেনে এই পাশ সে পাশ দেখে সুন্দর করে চালায় আমাকে নিয়ে যাবে। আমার কিছু করতে হবে না। নিজে হুম। নিজেই আবার পার্ক করবে সুন্দর করে, পার্কিং জায়গাতেও গিয়ে পার্ক করে ফেলবে। হ্যাঁ, গাড়ি নিজেই সব ক্যামেরা দিয়ে সবকিছু দেখবে, এবং এআই দিয়ে সে
কিন্তু ভাই এই বান মারাটা জিন টিন থাকলে তো আমরা জিনদের কি কাজে লাগাইতে পারতাম, জিনদেরকে অটো পাইলট, মানে তাদেরকে ড্রাইভিংটা শিখায়। ইউরোপে ভাই ড্রাইভিং লাইসেন্স নেওয়া এবং ড্রাইভিং রুল ফলো করা যে কি ডিফিকাল্ট ভাই, কিন্তু জিনরা কিন্তু এই কাজগুলো ভালো করতে পারতো, তাদেরকে আমরা জব দিতে পারতাম, একটা জব মার্কেট খুলে যেতে পারতো জিনদের জন্য। যেমন ধরেন তারা ড্রাইভ করতো গাড়ি এবং ট্রেন বাস, এগুলো তো তারা আরো ভালো করতে পারতো আমার কাছে মনে হয়, যেহেতু ওনারা অনেকদিন বেশি বাঁচেন। এক একজন জিন নাকি 1000-2000 বছর বাঁচে, তাহলে তো তাদের তো মানে অভিজ্ঞতার ইয়াটা তো আরো বেশি হওয়ার কথা, তাহলে তো তারা আরো ভালো এগুলো পারার কথা, তাই না? আমরা তো ওনাদেরকে এই অপরচুনিটি গুলা তৈরি করতে পারি, আমরা জব মার্কেটে একটা বিরাট ইয়া হতে পারে, তাই না অমিত ভাই? নিশ্চয়ই আসিফ ভাই, ভারত থেকে বা বাংলাদেশ থেকে জিন অপারেটেড কার এরকম একটা প্রজেক্ট তৈরি করে, মানে সরকারের উচিত যে আমেরিকার টেসলা বা এই ধরনের যে সমস্ত যে সেলফ ড্রাইভিং যে সমস্ত কার গুলো আছে সেইগুলোর মার্কেটটাকে পুরো ধসিয়ে দেওয়া। এটা রিলায়েবল হবে, সে একটা জিন, সে রীতিমতো কথা শুনছে, কোনো রকম ঝামেলা থাকবে না, কোনো সেন্সার হলো এই হচ্ছে এই দুদিন বাদে গিয়ে আপডেট করো, এই করো সেই করো, এরকম কোনো ঝামেলা থাকবে না। কোনো মানে সার্ভিসিং এর কোনো ঝামেলা নেই, মেনটেনেন্স এর কোনো ঝামেলা নেই। জিনকে বলে দেবেন গাড়ি চালাবে, সে আমেরিকার রাস্তাতেই হোক ইউরোপের রাস্তাতে হোক সে গাড়ি চালাবে, তাই না আসিফ ভাই? এবং 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 দেখেন বেতন কি দিতে হবে, আমাদের বেতন দিতে হবে গোবর এবং হাড্ডি। হ্যাঁ, কারণ জিনের খাবার হচ্ছে গোবর এবং হাড্ডি। জাস্ট আপনি গোবর, এই হাদিস এটা লেখা আছে যে জিনের খাবার হচ্ছে গোবর এবং হাড্ডি, জাস্ট কিছু হাড্ডি দিয়ে দিবেন, দেখবেন ওরা বাপ বাপ করে আপনার খুশিতে মাস শেষে এতগুলা গোবর এতগুলা হাড্ডি দিয়ে দিবেন, দেখবেন ওরা খুশিতে আপনাকে জড়া টড়ায় ধরবে। তাহলে দেখেন কত মানে সুলভে আমরা মানে সব সমস্যার সমাধান করতে পারি। মনে করেন এই যে ইলেকট্রিসিটি উৎপাদন, হ্যাঁ, এই যে পানির ইয়া থেকে ইলেকট্রিসিটি উৎপাদন করে, জিনেরা বেশি বেশি ঘুরাবে। ওই যে আমাদের এখানে ইয়া আছে, বাতাস থেকে ইলেকট্রিসিটি উৎপাদন করে, জিনেরা বেশি বেশি ঘুরাইলেই তো মানে অনেক ইলেকট্রিসিটি উৎপাদন হতো, তাই না অমিত ভাই? কি বলেন আপনি? নিশ্চয়ই, এবং খুব দ্রুত উৎপাদন হতো, তাই না? মানে আমাদেরকে বায়ুর মানে যে গতিবেগ তার উপরে নির্ভর করতে হতো না, যেখানে সেখানে লাগিয়ে দিতাম এবং সেটা মানে জিন ভূত এরা হচ্ছে সবকিছু করতে পারতো। আসিফ ভাই, আমরা কিন্তু একটা ভ্যারিয়েশনও তৈরি করতে পারতাম। ধরুন ইন্ডিয়াতে শাকচুন্নি অপারেটেড কার, বা ধরুন মামদো অপারেটেড কার। ধরুন আপনি একটুখানি মানে ডিস্কো যাবেন, হ্যাঁ, এরকম কিছু একটা, তখন একটা শাকচুন্নি অপারেটেড কার নিয়ে গেলেন সেখানে। বা ধরুন একটু একটু মানে ওই একটু ওই কি বলে, একটা ওই রাউডি টাইপের কেউ একটা ইয়ে কিনেছে, ধরুন একটা স্করপিও কিনেছে, সেখানে যাবে, সে সে সেখানে যা মানে ওইরকম ওই কারোর সাথে মারপিট করতে যাবে, সেখানে হচ্ছে ভাই মামদো হ্যালো। অপারেটেড কার। হ্যাঁ, তো এই ধরনের নাম জিনিসগুলো দিবেন, হচ্ছে ভ্যারিয়েশন গুলো দারুণ হতো। নাম দিবেন ডিজে শাকচুন্নি নাকি, এখানে গিয়ে আপনি ডিজে করবেন। এরকম সাধারণ বলেছেন নাসিব ভাই। হ্যাঁ, তবে এটাই ব্যাপারটা হচ্ছে, আমরা শিখে দেখি এরকম অপরচুনিটি থাকতেও, এরকম হচ্ছে একটা অলৌকিক জগৎকে ব্যবহার করার এত অপরচুনিটি থাকতেও আমরা কোনোদিন এই অপরচুনিটি গুলো ব্যবহার হতে দেখি না। বরং বারবার আমরা একটা জিনিস দেখি যে যেগুলো খুব যেগুলো হচ্ছে যে মানে যেগুলোতে খুব কি বলবো মানে ফিজিক্স বা হচ্ছে আমার যে রুল গুলো ব্যবহার হয় সেগুলোই চলে। সেটা আপনি বলুন চিকিৎসা শাস্ত্রে বলুন, সেই চিকিৎসা শাস্ত্রেও দেখবেন সেখানে আমাদেরকে নতুন নতুন ওষুধ উদ্ভাবন করতে হচ্ছে। এমন কোনোদিন দেখবেন না যেখানে এমন কোনো একটা হসপিটাল যেখানে কোনো একটা জল পড়া বা হচ্ছে কোনো মন্ত্র দিয়ে বা হচ্ছে যজ্ঞ করে সেখানে রোগ সারানো হচ্ছে, এরকম না। কিন্তু সেই শেষকালে সেই যেতে হবে টাটা মেমোরিয়ালের কাছেই, বা ধরুন হচ্ছে সিএমসি ভেলোর বা এই ধরনের কলেজের এই ধরনের কোনো হসপিটালেই যেতে হয় আমাদেরকে। আমরা কিন্তু এরকম দেখি না যে একটা কালীঘাট বা ধরুন হচ্ছে ঢাকেশ্বরী ঢাকা বা কালীঘাট বা হচ্ছে কোনো একটা দরগা বা ধরুন আজমির শরীফ দরগা, এইগুলো একটা টার্সিয়ারি সেন্টার হয়ে উঠেছে, হসপিটাল সেন্টার হয়ে উঠেছে, স্বাস্থ্যের চিকিৎসার জন্য একটা 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 সেন্টার হয়ে উঠেছে। এরকম কোনো জিনিস কিন্তু আমরা দেখি না। আলটিমেটলি আমরা তো দেখি এই, হ্যাঁ আসিফ ভাই। কিন্তু অমিত ভাই অনেকে তো এগুলা দেখে, যে জিনকে দেখে বা এই কালা জাদু বা নীল জাদু, সবুজ জাদু, এগুলা কারা কারা যেন করে এবং বানটান মারে, আয়না পরা দেয়, পানি পরা দেয়, এগুলো তো অনেক কিছু আমাদের সমাজে, যদিও ইউরোপ আমেরিকাতে এগুলা খুব একটা প্রচলন নাই। আহ, অমিত ভাই, অশিক্ষিত মূর্খ শিক্ষা বঞ্চিত যে সমস্ত অঞ্চল আছে পৃথিবীতে,
সেই হুম। সমস্ত এলাকাতেই এই সমস্ত চিকিৎসা পদ্ধতি বা এই সমস্ত বান মারা, টানা, মানে ভূত টুত এইগুলা একটু বেশি পাওয়া যায়, তাই না? যে সমস্ত জায়গাতে অবশ্যই। ইলেকট্রিসিটি পৌঁছায়, দেখা যায় কি ইলেকট্রিসিটির সাথে সাথে ভূতেরও না কিভাবে যেন হাওয়া হয়ে যায়, জিন ভূত বান মারা টান মারাও না হাওয়া হয়ে যায়। যেখানে একটা ভালো হাসপাতাল আছে সেখানে আর পানি পড়ার লোকের কাছে মানুষ যায় না। আপনি যদি মনে করেন বাংলাদেশের একটা প্রত্যন্ত গ্রামে, যেখানে সব মানুষ পানি পড়া আর ডাইল পড়া, আলু পড়া এগুলা নিতে যাইতো, সেখানে একটা ভালো হাসপাতাল, ভালো মানের হাসপাতাল যদি প্রতিষ্ঠা করতে পারতেন, দেখতেন যে ওই আলু পড়া, পানি পড়া, ডাইল পড়া এগুলো সব ভাওয়া হয়ে গেছে। আবার যদি ওই যে বান মারা টান মারা এই সমস্ত জায়গাতে যদি আপনি আহ ইয়া করতে পারতেন, পুলিশ যদি ভালো থাকতো, পুলিশ যদি ভালোভাবে কাজ করে, তাহলে কিন্তু আর মানুষজন এই সমস্ত পীর ফকিরের কাছে গিয়ে আমার এইটা চুরি গেছে, বান মাইরা দেখ, জিন আইনা দেখ যে আমার চোর কোন চোরে আমার জিনিসটা চুরি করছে, আমার ছাগলে কোন চোরে চুরি করছে, বা আমার মুরগিটা কে চুরি করছে, এইটা জানার জন্য কিন্তু আর এই পীর ফকির হুজুর টুজুরদের কাছে যাওয়ার দরকার পড়ে না, যেটা ইউরোপে আমেরিকাতে দেখা যায়। মানুষজন পুলিশের কাছে যায়, হুজুরের কাছে গিয়ে জিজ্ঞেস করে না যে হুজুর একটু জিনেরে জিগান্ত, আমার মুরগিটা কেরা চুরি করছে, কুদ্দুস সাহেব চুরি করছে নাকি একটু দেখেন তো। তবে হুজুরে তার আয়না পরা দিয়া মনে করেন দেখে দিল, তোর মুরগিটায় তো কুদ্দুসি, এই তো দেখতেছি কুদ্দুসি তো চুরি করছে, ঠিকই তো। এইভাবে তো এগুলা হয় কোন জায়গাতে অমিত ভাই? অশিক্ষিত অঞ্চলেই তো নাকি? নিশ্চয়ই আসিফ ভাই, আমি তাহলে একটা ছোট্ট গল্প বলে রুহান ভাইয়ের কাছে যাবো। রুহান ভাই, আপনি একটুখানি মিউট করে রাখলে ভালো হয়, আপনার ওখান থেকে ওই কেউ একটা ওই কিছু মার্কেট করছে বা এরকম করছে, কি একটা শব্দ আসছে। হ্যাঁ, তা থ্যাংক ইউ সো মাচ। তা একটা আসিফ ভাই একটা ছোট্ট গল্প বলে আমি মানে রুহান ভাইয়ের কাছে সাথে কথা বলবো। তা আমার বাবা একটা প্রত্যন্ত গ্রামের দিকে, বা ভারতবর্ষের একটা ওয়েস্ট বেঙ্গলের একটা প্রত্যন্ত গ্রামের দিকে প্রথমে চাকরি পেয়েছিলেন। সেখানে একটা প্রাইমারি হেলথ সেন্টারে তিনি কাজ করতেন, সেখানে একজন বিএমএইচ ছিলেন সেখানে। তা সেখানে প্রচুর মানে ওই জঙ্গলের কাছাকাছি, একটা পাহাড়ি একটু একটু সামান্য একটু পাহাড়ি এলাকা, তা একটু জঙ্গল আছে, সেখানে অনেক সময় সাপে কামড়ানো পেশেন্ট আসতো। তো এই সাপে কামড়ানো পেশেন্ট গুলোতে দুটো সমস্যা হয়, একটা হচ্ছে সাপ অনেক সময় সেই বিষটা ভালোভাবে ঢালে না তার জন্য, এবং মানে এদের কাছে কি ছিল, এদের কাছে অধিকাংশ মানুষই এদেরকে ওই একটা ওখানে একটা জগৎ গৌরী বলে একটা দেবতার স্থান ছিল, সেইখানে নিয়ে যেত। তা বাবা সেখানে আসার পরে তা সেখানে আসতো, মানে বেশ খানিক পেশেন্ট সেখানে আসতো। তা বাবা তাদেরকে ট্রিটমেন্ট করতো, ওই অ্যান্টিভেনাম দিয়ে ট্রিটমেন্ট করতো। তা সবসময় যে একদম ভোজবাজির মতো ভালো হবে সেরকম তো না। তো অনেক সময় তারা কি বলতো, তারা মানে ওই ভোজবাজির মতো ভালো হয়ে যাবে এরকম ভেবে তারা অনেক সময় বিরক্ত হয়ে তারা পেশেন্টকে নিয়ে চলে যেত, নিয়ে গিয়ে ওই গৌরী দেবীর ওখানে গিয়ে রাখতো আর কি। তো এবার দুটো ব্যাপার হতো, যে হয়তো অনেক সময় বিষটা সেরকম ভাবে ভালোভাবে ঢালেনি, কিন্তু বা ভালোভাবে যায়নি, সেই জন্য হচ্ছে ওই খালি প্যানিকের জন্য হয়তো মানে একটুখানি ওই ভেজোবেগাল মতো হয়ে গেছে, তারপরে সে উঠে যেত। অথবা এই যে অ্যান্টিভেনামটা, এটা গুলো কাজ করতে একটুখানি সময় নিত। তো এই সময়ের কারণে এই এরা বেঁচে যেত, এই অনেক পেশেন্টই সেখানে বেঁচে যেত। তা প্রথমে আগে কম পেশেন্ট বাঁচতো, কিন্তু এই প্রাইমারি হেলথ সেন্টারে আসার পর থেকে দেখা যেত অনেক বেশি বেশি পেশেন্ট বাঁচতো। তা তখন মূল মূল ক্রেডিটটা তখন যেতে শুরু করে সেখানে এক পুরোহিতের কাছে। তা ধীরে ধীরে সেই পুরোহিত রিয়েলাইজ করে যে না, এই ব্যাপারটা হয়তো এরকম করাটা ঠিক হচ্ছে না। তা সেও ধীরে ধীরে এনকারেজ করতে শুরু করে যে না, আগে হসপিটালে ঘুরে এসো, তারপরে হবে। আমি জানি না, সে হয়তো কোনো কোনো একটা বিষয় নিয়ে দুয়ে দুয়ে চার করেছিল সেই জন্য। তা একটা ব্যাপার দেখা যেত যে মানে এইখানে ডিফারেন্সটা হচ্ছে এটা, যে এরকম হচ্ছে যখন এই মডার্ন সায়েন্সের যখন আমরা জানতাম না যে অ্যান্টিভেনাম কিভাবে কাজ করে, বা এই যে বিষ কিভাবে কাজ করে, বা কোনো রোগ অসুখের জন্য ধরুন কলেরা জীবাণু কিভাবে কাজ করে, ম্যালেরিয়া কিভাবে কাজ করে, এই জিনিসগুলো যখন জানতাম না, তখন এই যে এই জল পড়া বা ধরুন এই বান মারা এই ধরনের জিনিসগুলো ছিল। যখন আমরা সাইকিয়াট্রি সম্পর্কে যখন জানতাম না, তখন এই ভূতে ধরা বা এই ধরনের এই কোনো কিছু, কেউ পাগল হয়ে গেলে তাকে কোনো একটা ভূতে ধরেছে, এই ধরনের জিনিসগুলো মানুষ বিশ্বাস করতো। কিন্তু যখনই এই জিনিসগুলো
ধীরে ধীরে আমরা এক্সপ্লোর করতে শুরু করি, তখন আমরা দেখতে পাই যে এই গোল পোস্টটা ধীরে ধীরে দূরে যেতে 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 এত দূরে চলে গেছে যে এখন সেই গোল পোস্ট গুলোকে আর দেখাই যায় না। তা ঠিকই বলেছেন একটা জিনিস, যে অমিত এগুলো ভাই, একদম প্রত্যন্ত জায়গাতেই আছে। হ্যাঁ আসিফ ভাই। অমিত ভাই, মাঝখানে একটা কথা বলে দিই। আমাদের পরিচিত এক পীর সাহেব ছিলেন, খুবই বিখ্যাত পীর সাহেব, হ্যাঁ, খুবই হাজার হাজার তার ভক্ত অনুসারী। মানে তার পানি পড়া এত গরম ছিল, এত গরম ছিল, ওই পানি পড়া খাইলে মনে করেন ক্যান্সার, এইডস থেকে শুরু করে যাবতীয় অসুখ একের বাপ বাপ করে মানে পালা যেত। হ্যাঁ, কোনো অসুখ আর শরীরে থাকার কোনো ইয়ে ছিল না। মানে মানে অসুখ বিসুখ ভয়ে থরথর করে কাঁপতো ওই হুজুরের পানি পড়ার ভয়ে। বুঝছেন, এই রকমের রোগ জীবাণু মনে করেন এইভাবে কাঁপতো থরথর করে ওই হুজুরের আতঙ্কে, যে এই না ওই হুজুর পানি পড়া দিয়ে দেয়, এতই মানে মারাত্মক ছিল ওই হুজুরের পানি পড়া। তো ওই হুজুরের, আমার ওদের ফ্যামিলি ফ্রেন্ড ছিল ওই হুজুর। তো ওই হুজুরের ছোট মেয়েটা একবার অসুস্থ হইল, হুজুর কানতে কানতে হাসপাতালে নিয়ে গেল তারে। তো আমি তো ছোট, আমি তো বলি যে আরে আপনার পানি পড়া এত পাওয়ারফুল, আপনার পানি পড়া খাইলে নাকি হাজার হাজার লোক নাকি মরার থেকে নাকি না মানুষ বেঁচে ওঠে, তো আপনি আপনার মেয়ে অসুস্থ, আপনি হাসপাতালে নিয়ে যাচ্ছেন কেন? আপনার পানি পড়াটা খাওয়াই দেন। সে দেখলাম কানতে কানতে আহ পানি পড়া খাওয়াইলো না, হাসপাতালে নিয়ে গেল। এই থেকে কিন্তু পরিষ্কারভাবে বোঝা যায় যে এই যে হুজুররা, তারা নিজেরাও জানে যে তারা যে বাটপারি করে বা তারা যে মিথ্যা কথা বলে মানুষের কাছ থেকে টাকা পয়সা নেয়, গরিব মানুষের কাছ থেকে টাকা পয়সা নেয়, এই হুজুররা নিজেরাও জানে, নিজেরাও বোঝে। কারণ নাইলে তো নিজের মেয়েরে সে কেন পানি পড়া না খাওয়ায় ডাক্তারের কাছে নেবে, তাই না? সে যেহেতু অর্থনৈতিকভাবে একটু আপার লেভেলে উঠছে, এই জন্য সে ডাক্তারের কাছে নিচ্ছে। কিন্তু তার কাছে যারা আসে তারা তো একেবারে রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, এই টাইপের লোকজন। তারা তো ভাই ওই হুজুরের কাছ পর্যন্ত নিতে পারবে। কিন্তু আমরা কিন্তু এখন চিকিৎসা শাস্ত্রের যে উন্নতি, সেখানে আমরা দেখতে পাই যে সব মানুষই কিন্তু চিকিৎসার এই সুবিধাগুলা সব মানুষই নিতে পারে। এখন কিন্তু চিকিৎসা যে একেবারে অনেক এক্সপেন্সিভ তা কিন্তু না। এবং রাষ্ট্র কিন্তু মানুষের স্বাস্থ্য খাতে অনেক খরচ করে, অনেক সুবিধাগুলা দেয়। এই জিনিসগুলা মানুষের নেওয়া উচিত এবং মানুষের আসলে এই পানি পড়া থেকে বের হয়ে এই চিকিৎসার দিকে আসা উচিত। আমাদের সাথে ফারাজ ভাই চলে আসছে, ফারাজ ভাইকে আমরা একটু ওয়েলকাম করে নিই। ফারাজ ভাই, কি অবস্থা, কেমন আছেন? ফারাজ ভাই এত তাড়াতাড়ি ঘুমিয়ে গেলে হবে না। আনমিউট তো করার সুযোগ দিবেন না ভাই। ফারাজ ভাই কখনো ঘুমায় না, অসম্ভব। হ্যাঁ, এটা হচ্ছে ভূত প্রেতের মিথ্যের ঘটনা। একটা মানে উদ্ভট মানে মানুষের বানানো একটা ফ্যান্টাসি আর কি। এনিহাউ, থ্যাংক ইউ আমাকে যুক্ত করার জন্য, আসিফ ভাই। আল্লাহ এবং ফারাজ ভাই দুইজন কখনো ঘুমায় না, এই দুইজন ছাড়া বাদ বাকি সবারই ঘুমানোর দরকার পড়ে। ফারাজ ভাই ঘুমায়, এটা হচ্ছে একটা মিথ, প্রচলিত একটা মিথ। সদা জাগ্রত। আচ্ছা ভাই, হ্যাঁ রুহান, আপনি এবার বলেন যে আপনি যে কি যেন অভিজ্ঞতার কথা বলছিলেন, বলেন। যে আসলে আমি এতক্ষণ ধরে যা বললেন আপনারা, তা আসলে ঠিক আছে, এটা আমিও বিশ্বাস করি। এবং এইসব বিষয় আমাকে না বললে হয়তো, কারণ এগুলো আমি উল্টা আরো মানুষকে বলে থাকি। যেমন অনেক আছে এরকম আধ্যাত্মিক বিষয়গুলা, তো এগুলা আসলে আমি নিজেই বলে থাকি, এগুলা মানুষকে বুঝাইতে থাকি। কিন্তু মানুষ তো বুঝে না, তখন এদের সামনে কথা বলা যায় না। তো 5 জন একসাথে থাকলে তখন যদি আমি এইসব কথা বলি, তখন দেখা গেল যে আমাকে একটা মাইরে দিতে পারলো, দেখা গেলো মাইর দিতে পারে, তো এখান থেকে চলে যাই তখন। এখন আমি যেটা বলতে চাচ্ছি যে অন্যান্য মানুষের মতো যে আমি একদম যে মুসলমান যেমন, ওরকম না আসলে। আমি যখন ধর্ম নিয়ে মানে বিশ্লেষণ করি, অ্যানালাইসিস করি, সবকিছু দেখার পরে দেখলাম যে সব ধর্মতেই ঝামেলা আছে, এবং ইসলাম ধর্মেতেও অনেক ঝামেলা আছে। তার সাথে আমি শুধু একটা কথার কারণে মানে ইসে আছি যে, যেহেতু তাহলে কি জীবন কি অর্থহীন, এমন একটা মানে চিন্তা, তোমার মাথা পুরো পাগল হয়ে গেছে যে এতদিন ধরে কি মানতেছিলাম, এখন কেমন অন্যবোধের একটা ফিল আসতেছিল। তখন একটা জিনিস আমার মনে পড়লো যে ওই আধ্যাত্মিক বিষয়ের কথা বলতেছিলাম যেটা, সেটা হচ্ছে ওই ইসের কথা, ওই যে আপনি বললেন যে ওই যে জানো বান মারা, হ্যাঁ, ওই বান মারার কথা হচ্ছে যে আমি একজনকে দেখছি, সে একটা পেঁপে গাছের উপরে মানে একটা কি যেন একটা বলে
থুয়ে দিয়েছে, মানে দূর থেকেই, কাছেও যায় নাই। একটা পেঁপে গাছ, পেঁপে ধরা ছিল, সে দূর থেকে বলছে, মানে একটা কি যেন একটা পড়তেছিল ওই গাছের সম্ভবত নিয়ে নাম নিয়ে, সেই গাছটা কিছুদিনের ভিতরে পেঁপে সহ গাছ সহ পুরো আস্তে আস্তে মানে মারা গেল। পেঁপেগুলো শুট হয়ে গেল একদম গাছে থাকা অবস্থায়। পেঁপে আর পাকলো না, সর্বোচ্চ 7 দিনের মতো সময় লাগছে, পেঁপে গাছটা মারা গেছে। আমি এটা নিজে নিজে দেখেছি। তখন আমার কাছে এটা, আমি এগুলো বিশ্বাস করতাম না। যখন মুসলিম ছিলাম তখনও বিশ্বাস করতাম না। তারপর আর একটা জিনিস দেখছি, যে আমি একজনকে দেখে ফেলেছিলাম যে সে একটা জিনিস চুরি করেছে, মানে একটা ফোন চুরি করেছে একজনকে। আমি দেখেছি, এটা নিজেই দেখেছি। এখন কেউ এটা দেখে নাই, কেউই দেখে নাই, শুধু আমি দেখছি। এখন দেখার পরে তাকে মানে ধরার জন্য কে চুরি করছে, ওইখানে কারা কারা ছিল, এবং ওইখানে যে আমিও ছিলাম, তখন আমার নাম নাম এবং যারা যারা চুরি করছে সবার নাম নিছে। নেওয়ার পর একটা একটা মহিলার কাছে গেছে। সেই মহিলা একটা বয়স্ক, তার কাছে যে বলতেছে যে এইটা মানে একজন চুরি করছে, তোমাকে কিছু টাকা দেবা নে, তুমি এটা মানে কে চুরি করছে এটা বের করে দাও। সে রাজি হয় না, কখনো কোনোভাবেই রাজি হয় না। আমাদেরকে মারতে যায়, লোকজন নিয়ে আমাদেরকে মারতে যায়, এমন অবস্থা যে কে চুরি করছে বার করবে না। কারণ আমি তো দেখেছি, আমি তো বলি না এইসব কথা। এখন হঠাৎ উনি অনেক কষ্ট, মানে অনেক করার পর রাজি হয়েছে। এখন এই নামগুলা মানে ওনার কাছে ছিটাই দেওয়া হয়েছে ওনার সামনে। ওনার হাতে একটা গাছ না কি যেন ছিল, গাছের কি জ্বরের মতো একটা ছোট্ট হাতে নিয়ে রাখছে। উনি কি জন্য কিছুক্ষণ একটু পড়তে পড়তে পরে হাত দিয়ে যেই কাঠিটা ধরে, মানে যেই নামটা ধরে, ওই নামটা খোলার পরে যেই নাম আসে সে হচ্ছে চুরি করছে। উনি এই দাবি করতেছে। আমি বিশ্বাস করি না যে এটা আচ্ছা অসম্ভব। আচ্ছা, তখন সে রোহান ভাই, ওই নাম রোহান ভাই, একটু শেষ করি। রোহান ভাই, আপনার যখন একটা শেষ, একটা করে অনেকগুলো একসাথে বললে তো আসলে একটা একটা জি করে জি জি, আচ্ছা ঠিক আছে, আমি এই ইয়া কথাটা করা বলি যাবে না। শেষ করে দিচ্ছি। যে সে যখন ওই নামটা দেখে, দেখার পরে দেখলাম যে আসলে আমি দেখেছি কে চুরি করেছে, দেখেছি ওর নাম, ওর নামই উঠছে, সেই নামটা উঠছে। তখন তাকে আমার বিশ্বাস হয় না, এটা কাকতালীয় ভাবে হয়ে যেতে পারে। তার আগে আমরা আরেকবার দিতে বলছি, সে আর দিবে না। তখন সেখান থেকে আমরা চলে গেছি। এরকম লোক আরো খুঁজতে খুঁজতে অনেক দূর একটা এলাকায় তাকে আরেকজনকে পাওয়া গেছে। তো তার কাছে যখন আবার গেছি, সেও এরকম রাজি না, করতে দেয় না, কয় আমার অনেক সমস্যা হয়, ইত্যাদি অনেক ধরনের প্রবলেম হয় নাকি তার, এরকম বললো। সে অনেক কষ্টের পর তাকে রাজি করানো হয়েছে। তারপরে সে চেষ্টা করছে, আমার সামনেই ওই নামটাই আবার আসছে, মানে একই নাম। তখন আমি নিজে দেখে হতভম্ব হয়ে গেছি যে আমি তো এটা কখনোই বিশ্বাস করতাম না, অসম্ভব, এটা আমি মানুষকে বলতাম এটা কখনোই সম্ভব না, এগুলো ফেক, একদম বানোয়াট, এগুলো বলে দিতাম, এমনকি মানুষে বুঝাইতাম। যেমন এই যে অমিত ভাই বললো যে সাপের বিষের কথা, এগুলো আমি বলতাম যে ওজা টোজা কিচ্ছু পারে না, এগুলো ফেক। পারলে কোনো সাপে কামড় দিলে সাপটাকে চিনে রাখবেন, যাতে অ্যান্টিভেনম দিতে মানে সুবিধা হয়। এখন যখন আমি এইগুলো নিজের চোখে দেখেছি, দেখার পরে মানে তখন আমার এই জিনিসটা মনে হয়েছে, ওই পর্যায়ে যখন আমি কোনো মানে ধর্মকে বিশ্বাস করতে পারতেছিলাম না, তখন যেহেতু আধ্যাত্মিক কিছু একটা আছে, তার মানে একজন সৃষ্টিকর্তা অবশ্যই আছে, সে আল্লাহ নাও হতে পারে, অন্য কেউ হতে পারে, তবে সে এমন মানে আমরা তো চিন্তার একটা লিমিট আছে আমাদের, আচ্ছা, তো আমরা তার তো বুঝতে কোনো পেরেছি চিন্তার আপনার লিমিট নাই। আপনার জি জি ইয়াটা আমরা একটু অ্যানালাইসিস করি। প্রথমে হইতেছে পেঁপে গাছ, পেঁপে গাছে বান মারছে, পেঁপে গাছটা কয়েকদিনের ভিতরে মারা গেছে। আহ, আমি আপনার এই অভিজ্ঞতা আপনি বললেন, আমরা শুনলাম। আচ্ছা, আপনি একটু মিউট করেন রুহান, আপনি একটু মিউট করেন। হ্যাঁ, আমি আমার অভিজ্ঞতার ভিতরে দেখছি, আমাদের এলাকায় একজন হুজুর ছিলেন, সায়দাবাদী হুজুর। তিনি ডিম পড়া দিতেন, ডিম পড়া, সিদ্ধ ডিম পড়া। ওই যে যে মহিলাদের বাচ্চা হইতো না, সেই মহিলাদেরকে উনি আসমান থেকে একটা ডিম আইনা, না ওই মহিলারাই নিয়ে যেত একটা ডিম, উনি ওই ডিমটারে কিছুক্ষণ হাত দিয়ে ঘষতো, ঘষার পরে ডিমটা সিদ্ধ হয়ে যেত। পরে মহিলাদের বলতো যে এই ডিমটা খুলেন, তারপর খান। তারপর ওই ডিমটা, সিদ্ধ ডিমটা খাইতো, তখন দেখা যেত আহ মহিলাদের বাচ্চা হয়ে গেছে। হ্যাঁ, এখন এই রকমের যে ঘটনাগুলা, এই ঘটনাগুলার খুবই যৌক্তিক উত্তর আছে। হ্যাঁ, প্রত্যেকটা এই ধরনের ঘটনারই খুবই যৌক্তিক উত্তর আছে। যেমন আচ্ছা আসিফ ভাই, পীর হইতে হইলে কি করতে হয় আসিফ ভাই, মানে প্রসিডিউরটা কি? পীর হইতে হইলে আপনার বংশ পরম্পরায় একজন পীর থাকতে হবে,
মানে আপনার উপরের বংশে, মানে আপনার বাপের পীর হইতে হবে। আপনি দুইটা পদ্ধতি আছে, একটা হচ্ছে বংশ পরম্পরায় পীর হইতে পারেন, আর একটা হইতেছে আরেকজন পীরের খাদেম হিসেবে, প্রধান খাদেম হিসেবে আপনার যোগ্যতা থাকতে হবে। এরপরে সে যখন মারা যাবে, সে আপনাকে যদি দিয়া যায়, খিলাফত দিয়ে যায়, তখন আপনি পীর হতে পারবেন। তবে মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুঁজতে হবে তো ভাই পীর কোথায় পাওয়া যায়। আপনার বংশে না থাকলে একটু ডিফিকাল্ট হবে, অনেক বছর খিদমত করতে হবে পীর সাহেবের, গদিনসীন পীর সাহেবের খিদমত করতে হবে আর কি। এখন খিদমত কেমনে এটা জিজ্ঞেস করেন না, সব কথা বলা যাবে না, অনেক কিছু তাহলে আছে। বাদ দেন ভাই, থাক। বাদ দেয় ভালো, আপনার জন্য বাদ দেয় ভালো হবে। তো যেটা বলছিলাম যে এই ধরনের যে ঘটনাগুলা যে পীর সাহেবরা কিভাবে মানুষকে ধোকা দেয়, মানুষের সাথে বাটপারি করে, সেগুলো আমরা খুবই ভালোভাবে জানি। ছোটবেলা আমার কাছেও এক ইয়া আসছিল, ওই যে পোকা মাকড় উঠায়, হ্যাঁ, দাঁতের পোকা ফেলে এক মহিলা। তো বা দাঁতের মহিলার কাছে গেছি আমি, মহিলা আমার দাঁতের ভিতরে একটা তুলা রাইখা, তুলাটা এবার টান মারছে। টান মারার পরে আমি দেখি কি, তুলা থেকে এতগুলা পোকা বাইর হলো, মানে এইরকমের, মানে বড় বড় পোকা। আমি একেবারে হতভম্ব হয়ে গেছিলাম যে আরে, আমার দাঁতের ভিতরে এত বড় বড় পোকা ছিল, মানে কিভাবে সম্ভব, এটা দাঁতের ভিতরে এভাবে কিভাবে থাকা সম্ভব। কিন্তু মহিলা আসলেই আমাকে তুলাটা দেখাইলো, এই যে দেখো দেখো এখানে। এটা আমার মাথায় অনেকদিন ঘুরছে, তখন তো একদম ছোট ছিলাম, অনেকদিন মাথায় ঘুরছে এটা কেমনে এটা হইলো। এই রকমের যে ঘটনাগুলো আমরা দেখি, প্রত্যেকটা ঘটনাই হচ্ছে এক ধরনের বাটপারি, আমাদের সাথে এক ধরনের বাটপারি করা হয়। যেমন ধরেন একটা পেঁপে গাছের কিছু ইয়া পাওয়া যায়, ওষুধ পাওয়া যায়, কিছু মেডিসিন পাওয়া যায়। সেই মেডিসিনটা যদি আপনি পেঁপে গাছের নিচে ঢুকায় দেন, তাহলে পেঁপে গাছ অটোমেটিক কয়েকদিনের ভিতরে মারা যাবে। আপনি যদি চান, চ্যাট জিপিটিতে গিয়ে জিজ্ঞেস করেন যে কি মেডিসিন বা কি কেমিক্যাল দিলে পেঁপে গাছ দ্রুত মারা যায়, শুকায় যায়, দ্রুত মারা যায়, সে আপনাকে চ্যাট জিপিটি আপনাকে বলে দিবে যে এই কেমিক্যাল দিলে পেঁপে গাছ খুব দ্রুত মারা যাবে। বা ধরেন যে সিদ্ধ ডিমের ওই পীর সাহেব সেই সিদ্ধ ডিমের এইটা কেমনে করতো, সেটাও আমি পরবর্তীতে খুঁজে বের করছি। এবং আমাকে যে দাঁতের পোকা ফালানোর যে মহিলা, যে দাঁতের পোকা বের করে দেখাইছিল, সেটাও যে কিভাবে করে, হাত সাফাইয়ের মাধ্যমে করে, সেটাও আমি পরবর্তীতে বের করছি যে এটা কিভাবে করতো। এই জিনিসগুলা খুবই আপনাদের, মানে সাধারণ মানুষদেরকে বোকা বানানোর জন্য কিছু সাধারণ ম্যাজিকের ট্রিক্স। হ্যাঁ, এগুলার ভিতরে কোনো আধ্যাত্মিকতাও নাই, কোনো অলৌকিকতাও নেই, এগুলো হচ্ছে আপনাদের মতো মানুষদেরকে বোকা বানানোর কিছু কৌশল। অমিত ভাই, আপনি কি এই জিনিসগুলো একটু ব্যাখ্যা করবেন, যে এই জিনিসগুলো যে কিভাবে সাধারণ মানুষকে ভোদাই বানানোর একটা কৌশল? হ্যাঁ, নিশ্চয়ই আসিফ ভাই। তা এখানে যেমন ধরুন একটা আপনি যে কথাটা বললেন, প্রথমেই যে জিনিসটা বললেন যে একটা পেঁপে গাছ সেটাকে মেরে ফেলা। তা আমরা তো একটা জিনিস জানি যে লিভিং একটা জিনিস সেটা যা সেটা বেঁচে থাকার জন্য তার কতগুলো ফিজিওলজিক্যাল প্যারামিটার্স নির্দিষ্ট থাকতে হয়। যেমন ধরুন একটা মিঠে জলের মাছকে যদি আপনি সমুদ্রের জলে ফেলে দেন, বা একটা সমুদ্রের জলের মাছকে যদি মিঠে জলে ফেলে দেন, সে বাঁচতে পারে না। বা ধরুন আমরাও যদি একটা মিঠে জল না খেয়ে বা হচ্ছে ফ্রেশ ওয়াটার না খেয়ে আমরা যদি সল্টি একটা ওয়াটার খাই, তাহলে কিন্তু আমরা বেশি দিন বাঁচতে পারবো না। এরকম খুব সহজ একটা ব্যাপার হচ্ছে যে কোনো একটা গাছের গোড়ায়, যে গাছ নোনতা জলে বাঁচে না, তার গাছের গোড়ায় যদি স্যালাইন ওয়াটার ঢালতে থাকেন, মানে খুব বেশি কনসেন্ট্রেটেড স্যালাইন ওয়াটার ঢালতে থাকেন, তখন কি হবে, তখন খুব সহজ অসমোসিসের জন্য বা একটা যাকে অভিশ্রবণ বলে, বা অভিশ্রবণের জন্য, তখন ওই যে বাইরের কনসেন্ট্রেশনটা বেশি হয়ে গেলে কি হবে, তখন গাছ সেখান থেকে আর শোষণ করতে পারবে না জলটা ভেতরে, তখন সে মারা যাবে, কদিনের মধ্যে সে শুকিয়ে মারা যাবে, এবং সেখান থেকে এটা বাইরেও চলে আসবে। এই জিনিসগুলো খুব সহজ, এই জিনিসগুলো যখন আমরা জানি, এই জিনিসগুলো আমরা বোঝা খুব সহজ। এই যেমন ওআরএস বা ওরাল রিহাইড্রেশন সল্টের কথা হয়তো শুনেছেন। কলকাতায় একটা কলেজ আছে যার নাম হচ্ছে এনআরএস মেডিকেল কলেজ বা নীলরতন সরকার মেডিকেল কলেজ। এই নীলরতন সরকার প্রথম এই যে দাস্ত বা হচ্ছে ডায়রিয়া, এই রোগের যে যে পটি বা হচ্ছে পায়খানা, সেটা অ্যানালিসিস করে ওআরএস তৈরি করেন। তো এটা হচ্ছে সেই ওরাল রিহাইড্রেশন সল্ট, যেখানে সেই অসমোলালিটি সেই জিনিসটাকে মেনটেন করে।
তা এখন এইটা তৈরি করার আগে বহু মানুষ বহু বাচ্চা আগে রোটা ভাইরাসের কবলে পটল তুলতো, মারা যেত। তখন হচ্ছে এই সমস্ত কোনো কিছু কাজ করতো না, কিন্তু শুধুমাত্র এই একটা সিম্পল জিনিস, এই সিম্পল একটা কাজের জন্য বহু মানুষের জীবন বেঁচে গেছে। ২ নম্বর ব্যাপার হচ্ছে যে আমি জানি না এই ট্রিকটা আপনি কি করে বললেন, এই ট্রিকটা কিভাবে কাজ করে, যে নামটা কিভাবে চলে আসে, সেই ট্রিকটা কিভাবে কাজ করে এটা আমি জানি না। কিন্তু আমি একটা জিনিস, কিছু, কিছু ট্রিক ম্যাজিশিয়ানরা দেখায়, এটা দেখবেন যে একটা কার্ড তারা একটা ডেক থাকে তাদের হাতে, সেই ডেকের মধ্যে তারা দেখাবে যে সমস্ত কার্ডগুলো ভিন্ন। সেখান থেকে আপনাকে একটা কার্ড পিক করতে বলবে। তারপরে দেখবেন সেই কার্ডটা সে বিভিন্ন জায়গা থেকে সে বের করে আনছে। সেরকম হতেই পারে। তো এই ধরনের একটা ম্যাজিক একজন দেখাচ্ছিল। তা আমাদের এই অফিসেই দেখাচ্ছিল। তা কোনো কারণে সেই কার্ডটা কি আছে সেটা রিভিল হয়ে যায়। আমরা তাকে বলি অন্য একটা কার্ড দিয়ে দেখাতে। আমরা আবার সেই কার্ডটা নিচ্ছি। সে বলে, "না, দরকার নেই। আমি এই কার্ডটাই বের করতাম। তা এই কার্ডটাই আমি বের করে দেখাবো।" এবং সে দেখাতে থাকে যে বিভিন্ন জায়গা থেকে এই কার্ডগুলো সে বের করে আনে। কারণ এই জিনিসটা একটা সেটআপ, এই জিনিসটা একটা ট্রিক। তা আমি জানি না এক্সাক্টলি কি ট্রিক ছিল আপনার এই নাম বের করাতে। কিন্তু যেগুলো সুস্থ হয় যে মানুষগুলো, যে কিছু, কিছু জল পড়া, সেইগুলোতে প্লেসিবো এফেক্ট বেশ কিছুটা কাজ করে। ঠিক সেই একই প্লেসিবো এফেক্ট যেমন কাজ করে হোমিওপ্যাথি ট্রিটমেন্টের ক্ষেত্রে, ঠিক সেইরকম এই জল পড়া বা ধরুন হচ্ছে এই যে বান মারা বা এই ধরনের জিনিসগুলোতে এই একই ট্রিক কাজ করে। এই যেমন ধরুন একটা কথা আছে যে নজর লাগা। এই নজর লাগা জিনিসটা বা ধরুন হচ্ছে কেউ কি করেছে মানে কেউ কালা জাদু করেছে। এই ধরনের জিনিসগুলো এগুলো হচ্ছে আমাদের সবসময় মনে হয় যে একটা আহ কেউ যেন আমার যে খারাপ হচ্ছে, কেউ যেন খারাপ চাইছে এরকম। তো দেখবেন আমি নিজে এই কাজটা করেছিলাম যে আমি একজন কারোর সাথে একটা ডিবেট হচ্ছিল, কথা হচ্ছিল জ্যোতিষশাস্ত্র নিয়ে। তা আমি তাকে সামনে রেখে আমি জিজ্ঞাসা করলাম আমাদের আশেপাশে যতজন ছিলেন আরকি সেই গ্যাদারিং এ। তো প্রত্যেককে জিজ্ঞেস করলাম কারা, কারা জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস করেন। অনেকেই হাত তুললো এবং তাদেরকে জিজ্ঞেস করলাম যারা, যারা জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস করেন এবং একবার না একবার অন্ততপক্ষে জ্যোতিষীকে দেখিয়েছেন, তাদের মধ্যে কার, কার এমন অভিজ্ঞতা হয়েছে যে জ্যোতিষী তাদেরকে বলেছে যে তারা খুব ভালো, তাদের খুব বুদ্ধি আছে, তাদের প্রচুর ক্ষমতা আছে কিছু করার। কিন্তু শুধুমাত্র হয় কয়েকজন কোন গ্রহের ফেরে, কোন গ্রহের কারণে তারা সেখানে সেই ইয়েটা করতে পারছে না, সেই কাজটা করতে পারছে না। অথবা হচ্ছে কোনো কেউ হচ্ছে তাদেরকে ঠিক বুঝতে পারছে না বলে সেই কাজটা করতে পারছে না। এই ধরনের অভিজ্ঞতা কতজনের আছে? এবং আমি দেখেছিলাম যে বহু মানুষ এই জিনিসগুলো এই একই কথা বলেছিল যে হ্যাঁ, তাদেরকে জ্যোতিষী এই কথাটা বলেছে যে তাদের কোনো দোষ নেই, তারা খুব ইন্টেলিজেন্ট, তারা খুব বুদ্ধিমান, কিন্তু কোনো একটা গ্রহ তার জন্য হয়েছে বা কেউ একটা জাদুটনা করেছে এরকম। সমস্যাটা হচ্ছে এইগুলো কেন হয়? কারণ হচ্ছে আমরা সবসময় নিজের দোষটা দেখতে চাই না। আমরা সবসময় বোঝাতে চাই যে আমরা নিজেরা একদম যা করছি একদম ঠিক। এই সমস্ত দোষ, এই যে আমি একটা ভালো চাকরি পাচ্ছি না, ভালো একটা কাজ পাচ্ছি না বা আমি পরীক্ষায় নাম্বার পাচ্ছি না, এইটার পেছনে আমার দোষ না, এটা অন্য কারোর দোষ। এটা একটা স্যাটিসফ্যাকশন হয়। যখনই কেউ এই স্যাটিসফ্যাক্টরি কথাটা বলে কেউ, তখন আমিও এই জিনিসটা খুব মানে সেটা আমি অ্যাকসেপ্ট করি। রেডিলি সেই জিনিসটা অ্যাকসেপ্ট করে নিই। যখনই কেউ বলে যে এটা অন্য কেউ করেছে, আমার দোষের জন্য না, আমি ভালো করে বাইরে থেকে ফিরে এসে হাত ধুইনি, তার জন্য আমি ইনফেক্টেড হয়েছি, এরকম না বুঝে, যদি এরকম বুঝি যে পাশের বাড়ির একজন প্রতিবেশী আহ আমার উপরে জাদুটনা করেছে বলে আমার শরীর খারাপ হয়েছে, আমার পেট খারাপ হয়েছে বা আমার ঠান্ডা লেগেছে বা আমার জ্বর হয়েছে, সেই জিনিসটা যদি হয় তখন সেটা সেটা বুঝলে তখন আমার মনে একটা স্যাটিসফ্যাকশন হয়। আর এই জন্য এই জিনিসগুলোকে রেডিলি অ্যাকসেপ্ট করি। ২ নম্বর ব্যাপার হচ্ছে যে এই সমস্ত ঘটনার ক্ষেত্রে আমরা সেই যে ইনকুইজিটিভ যে নেচারটা কেন হচ্ছে, এই জিনিসটা আমরা অনেক সময় রাখি না। আমরা অনেক সময় ম্যাজিক অনেক সময় সাকসেসফুল হয় এই কারণে যে যারা বড়, বড় ম্যাজিশিয়ান দেখান তাদেরই বক্তব্য এটা যে আমরা নিজেরা বোকা হতে চাই সেই ম্যাজিকের কাছে এবং আমরা সেই সারপ্রাইজড হতে চাই। মানে ওয়াও ফ্যাক্টরটা আমরা নিজেরা থাকতে চাই, সেটা সেই জন্যই আমরা যাই। সেইজন্য অনেক সময় ম্যাজিক সাকসেসফুল হয়। আসিফ ভাই। ফারাজ ভাই কি কিছু বলবেন? না ভাই, আসিফ ভাই উনি তো বাস এগুলো নিয়ে তো অলরেডি অনেক আলোচনা হয়েছে। আর রুহান ভাই, আমরা আমরা যেটা আপনাকে বলতে চাই, আপনি যদি এরকমের কোনো মানুষ পান যে যারা জিন দেখেছে, ভূত দেখেছে বা শাকচুন্নি, পেতনি, মামদভূত এগুলো দেখেছে, তাহলে দ্রুত গতিতে যেটা করা উচিত যে একজন ভালো সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে গিয়ে তার চিকিৎসা করানো উচিত। না ওই জিনিসগুলাকে সত্য ভেবে
তাকে একটা হুজুরের কাছে নিয়ে যাওয়া সেটা কোনো ভালো পদ্ধতি না, ভালো বুদ্ধি না। আপনি জি জি কি আর কিছু বলবেন? জি জি আমি বলতে চাচ্ছি যে আসলে মানে আপনারা যা বললেন সব ঠিক আছে, আমি এগুলো মানি। তবে কিছু কিছু জিনিস যেমন আপনারা যে কিছুক্ষণ আগে বললেন যে ম্যাজিশিয়ান, যে এটা তো বর্তমানে অনলাইনে অথবা অফলাইনেও কিছু কিছু জায়গায় বা কোনো অনুষ্ঠান হলে বড় বা ইত্যাদি, আগে যেমন অনেক জায়গা মেলা হতো তো ওখানে এরকম ম্যাজিশিয়ানরা আসতো, অথবা বর্তমানে অনলাইনে অভাব নাই এগুলো পাওয়া যায়। তো সেখানে আসলে যে কি ট্রিকগুলো আছে এই ট্রিকগুলো বার করা যায় আসলে জানি। কিন্তু আমি যেটা বলতেছিলাম যে ওই যে বান মারা অথবা এই নাম এগুলো, আমি কিছু কিছু জিনিস এমন কিছু ঘটনা এবং কিছু কিছু জিনিস দেখেছি যেটা আসলে মানে অবিশ্বাস্য, যা মানে বোকা যে বানাবে আমাকে, আমি তো অবিশ্বাস্য এবং অবাক। বোকা, অবিশ্বাস্য যে সেটা আমরা জানি ভাই, এগুলা বুঝতে আমাদের পারছি জানা বুঝতে আছে। পারছি, আমি আপনি যে জানি, একাই আমিও তো যে অবিশ্বাস করি ভাই, আপনি শোনেন যে আমি তো একাই অবিশ্বাসই করি। ভাই আপনি যে এমনকি যে একাই আমি এগুলা বিশ্বাস করি দেখছেন, এমন না। রোহান ভাই জি আপনি একাই যে এগুলা দেখছেন তা তো না ভাই, আমরা প্রত্যেকেই সেগুলো দেখছি, বহু বহু আপনার থেকে এখানে যারা আছে তারা সেগুলো আরো অনেক বেশি বেশি দেখছে। কিন্তু আমাদের যে অ্যাপ্রোচটা থাকে সেই জিনিসগুলা তারা কিভাবে করছে সেইগুলা যৌক্তিক পদ্ধতিতে আমরা বের করার চেষ্টা করি, যদি বের করতে না পারি তাহলে আমরা সেটা নিয়ে আরো গবেষণা করি। আহ এটা আমরা করি না যে আমরা ওয়াও তাইলে তো ভাই জিনেই করছে, এটা আমরা করি না। হ্যাঁ, এটা আমাদের অ্যাপ্রোচ না, এটা কোনো যৌক্তিক পদ্ধতিও না। তো যাই হোক রোহান ভাই, আপনাকে যেটা বলার সেটা তো বলে দেওয়া হয়েছে, এখন আপনি কি মানবেন কি মানবেন না এটা তো সম্পূর্ণ আপনার বিষয়। আপনার যদি এগুলা মানতে ভালো লাগে তাহলে তো আপনি মানবেন, অসুবিধা কি, আমাদের তো কোনো সমস্যা নেই। কিন্তু যেটাই মানবেন যুক্তি দিয়ে মানা তা একটা যৌক্তিক পদ্ধতি, হ্যাঁ, যুক্তি দিয়েই আসলে মানতে এই, হবে। জি ভাই এই যদি কারণেই, আপনি যে এই অন্ধবিশ্বাস কারণেই করতে চান, ভাই। জি আপনি যদি যুক্তি বাদ দিয়ে অন্ধবিশ্বাস করতে চান তাহলে তো ভাই আপনারা কেউ কোনো বাপের বেটা নাই আপনারা আটকে রাখতে পারবে, তাই না? করেন, অসুবিধা নেই। আর কি কিছু বলবেন কিনা, অন্য কোনো বিষয় জি আছে? আসলে আমি যুক্তি দিয়ে বিশ্বাস করি এজন্যই, যেমন আহ, আপনাদের যে মানে আপনাদের সাথে যে কথা বলছি এটা যদি কেউ মানে জানতে পারে, মানে আমার এরিয়ার এলাকার, তাহলে খুব সমস্যা হবে। যেমন আমার রুমে যারা আছে তারা সবাই মুসলমান, এবং এই অবস্থাতে তারা যদি জানে যে আমি আপনাদের সাথে কথা বলছি এবং আপনারা নাস্তিক, তো এই অবস্থাতে আমাকে বলবে যে তাদের সাথে কখনোই কথা বলা যাবে না, কথা বললে তোরে খারাপ দিকে নিয়ে যাবে, তাদের মতো বানাই ফেলবে, এরকম বলবে। তখন আমি তো জানি যে আমার তো মানে ব্রেন আছে নাকি, আমি তো চিন্তা ভাবনা করতে পারি। তো সে যে আমাকে নিয়ে যাবে এমন তো না, সে বলবে আমার যদি মানে ট্রাস্ট হয় যে তার কথায় যুক্তি আছে, বিজ্ঞান দ্বারা প্রমাণিত, এমন সব দিক দিয়ে মানে পারফেক্ট, তার কথা মানতে হবে, এটা মানে প্রমাণিত, তখন তো আমি যাইতে বাধ্য। এখন যেটা দেখি যে সত্য, আমি যদি সত্যকে মেনে নিতে না যাই তাহলে তো সমস্যা, সত্য যেটা সেটা তো মানতে হবে। এখন আমি হলো আরেকটা লাস্ট প্রশ্ন করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে এই এত বড় মহাবিশ্ব, যে যেখানে আমাদের পৃথিবী একটা বালুকণার চাইতেও ছোট, তো এত একটা ছোট একটা পৃথিবী, এত মানে নিখুঁত ভাবে চলছে, মানে পৃথিবী ঘুরছে, এবং আবার সূর্য ঘুরছে, সূর্য ঘুরছে না, সূর্য একটা মানে গ্যালাক্সির সাথে যাচ্ছে, আপনারা সবাই জানেন। এছাড়াও সবই এত ঘটছে। এত গ্যালাক্সি সবকিছু ঘুরতেছে রিল্যাক্সে, সূর্য যাচ্ছে চলে যাচ্ছে একটা গতিতে মিল্কি ওয়ে গ্যালাক্সির চারপাশে, এবং গ্যালাক্সিও ঘুরতেছে, এবং অন্যান্য গ্যালাক্সি গুলো আস্তে আস্তে ই করতেছে। এই মাল্টিভার্স বা ইউনিভার্স যেগুলো আছে সমস্ত কিছু ঘূর্ণনশীল গতিশীল, মানে একটা গতি আছে, তাদের একটা শক্তি আছে। এখন এই শক্তিটা কোথা থেকে আসে, এবং একটা শক্তি তো মানে একটা শক্তি, আল্লাহ থেকে, যা আল্লাহ থেকে মানে আসবে ভাই, না আল্লাহ আল্লাহ, থেকে। আমি এরকম বলতেছি না যে আল্লাহ যে আছে এমন এরকম বলতেছি না, যে আমি যে এটা বলতে চাচ্ছি যে এই শক্তিটা কোথা থেকে আসলো, যেখানে কিছু ছিল না, রোহান মানে ভাই, মহাশূন্য, রোহান ভাই, রোহান একদম ভাই, মহাশূন্য, তখন রোহান ভাই কিভাবে একটু থামেন, তৈরি একটু হলো থামেন, জিনিসটা। একটু থামেন। জি জি কোনো বিষয় সম্পর্কে যদি আমরা না জানি তাহলে আমাদের অবস্থান সেই সাপেক্ষে হয় যে এই বিষয় সম্পর্কে আপাতত আমরা জানি না। জি ওইটার যে জিনিসটা সম্পর্কে জানি না সেই জিনিসটা সম্পর্কে এটাই আমাদের অবস্থান হইতে পারে একমাত্র, যে আমরা এই বিষয়টা সম্পর্কে জানি না। আর যদি আমি জানি না এটা যদি আপনি মনে করেন তাহলে এটা নিশ্চয়ই ওইখানে একটা মামদভূত ছিল,
এটা তো কোনো যৌক্তিক পদ্ধতি না। হ্যাঁ, আপনি এই ঘুরায় ফিরে একই জিনিস যতবারই আপনি বলেন না কেন, যৌক্তিক পদ্ধতিটা হচ্ছে যে আপনি যে কোনো কোশ্চেনই করেন না কেন সেটাকে যুক্তি প্রমাণ দিয়েই আমাদের যাচাই করে দেখতে হবে। যদি যুক্তি প্রমাণ আমাদের কাছে না থাকে তখন আমাদের অবস্থানটা হয় এই বিষয় সম্পর্কে আমরা আপাতত কিছু জানি না। এই জানি না এই জায়গাতেই আমাদের বসে থাকতে হবে, কোনো সিদ্ধান্তে যাওয়া যাবে না যে এটা মামদভূতে করছে, এটা শাকচুন্নি করছে, বা এটা আল্লাহ করছে, বা বিল্লায় করছে, বা কোনো একটা শক্তি আছে, কোনো একটা সত্তা আছে। এই ধরনের কোনো সিদ্ধান্তই আমরা যেতে পারছি না, কারণ সেটা যৌক্তিক পদ্ধতি না। রুহান, আপনার সাথে অনেকক্ষণ কথা বললাম, আমার মনে হয় যে আপনাকে যথেষ্ট ভালোভাবে বলা হয়েছে। এখন তো আপনি চিন্তা করে দেখেন। রুহান, আপনাকে তাহলে আজকে আমরা বিদায় জানাই, ঠিক আছে? জি জি, আরেকটু আরেকটু একটু বলতে পারবো? শেষ 1 মিনিটের মধ্যে, হ্যাঁ। জি, তাহলে আমি এখন এই পর্যায়ে যেহেতু আমি সব ধর্মগুলো রিসার্চ করেছি এবং কোনো ধর্মই মানার মতো কোনো পাই নাই, এখন আসলে কি করা উচিত আমার? আসলে কি কোন বিষয়ের পর আরো মানে গবেষণা করা উচিত অথবা রিসার্চ করা উচিত, যে ডিপ রিসার্চ অ্যানালাইসিস করবো এমন ভাবে যেন আমি সঠিক তথ্য পাই যে জানার জন্য? এমন কি কোনো ওয়ে আছে? যেমন যুক্তিবিদ্যা আমি তো সম্পর্কে পড়ালেখা করেন। যুক্তিবিদ্যা কাকে বলে, সংশয়.com এ অনেকগুলো আর্টিকেল আছে যুক্তিবিদ্যা সম্পর্কে, সেগুলো একটু ভালো করে পড়েন, হ্যাঁ। আহ, ঠিক আছে ভাই, ধন্যবাদ। ঠিক আছে, তাহলে বিদায় জানাই, ভালো থাকেন। জি। আপনার জন্য শুভকামনা রইল।